আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক মেজর মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে আজ ট্রাইব্যুনাল 2-এ হাজির করতে আবেদন করা হয়েছিল। তখন চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তাকে গ্রেফতার দেখাতে আবেদন করবে প্রসিকিউশন। মোজাফফরের সাথে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পর্ক কী এবং ১/১১ থেকে ৫ আগস্ট পর্যন্ত তারা কী ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা। ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মোজাফফর হোসেন। গত ১৫ জুলাই রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে স্লোগান, কবিতা, গান ও প্রতিবাদের ভাষাই ছিল ছাত্র জনতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বুলেট, দমন পীড়ন ও ইন্টারনেট বন্ধ করেও মানুষের কণ্ঠ রোধ করা যায়নি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তোলেন। রক্তে লেখায় গণ অভ্যুত্থান প্রমাণ করেছে জনগণের ঐক্য ও প্রতিবাদের ভাষা কোনো স্বৈরশক্তি স্তব্ধ করতে পারে না, বরং তা ইতিহাসের স্বাধীনতা ও ন্যায়ের সংগ্রামের মহাকাব্য হয়ে বেঁচে থাকে। শাহাদাত অভ্রের রিপোর্ট। এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। ছাত্রদের উপর গুলির বিপরীতে এই শিক্ষক তুলেছিলেন কয়েকটি শব্দ, গুটি কয়েক বাক্য। এতেই কেঁপে উঠেছিল স্বৈরাচারের মসনদ। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে নবারুণ ভট্টাচার্যের ওই কবিতার ওই লাইনগুলো, ওই পংক্তিগুলো খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। আমি সেগুলি উচ্চারণ করেছিলাম। এখন আপনি আবেগের কথা বলেছেন, দেখুন আমি তো শিক্ষার্থীদের ভালোবেসে, দেশকে, দেশের মানুষকে ভালোবেসে তো রাস্তায় দাঁড়িয়েছিলাম। ফলে আমি নিজেও জানি না আমি কখন আবেগ আপ্লুত হয়েছি। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। স্লোগান, কবিতায় প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জুলাইয়ের বুলেটের মুখে স্লোগান আর বক্তব্যই ছাত্র জনতাকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। রাজপথে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শিক্ষক, সন্তানের জন্য পিতা, বোনের জন্য ভাই। সরকার ইন্টারনেট বন্ধ করে কণ্ঠ রোধ করতে চেয়েছিল, কিন্তু তখন প্রতিবাদের ভাষা পৌঁছে গেছে প্রতিটি ঘরে ঘরে। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। কান পাতলেই শোনা যেত স্লোগান। নবম শ্রেণীর কিশোরী থেকে রিক্সা চালক, প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়েছিল সর্বস্তরে। প্রতিদিন জন্ম নিয়েছিল নতুন নতুন স্লোগান, নতুন প্রতিরোধের ভাষা। আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন। প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আমার ভাইকে যেতে দেব না বলা অদম্য সেই তরুণীর কণ্ঠ আজও মনে করিয়ে দেয় জুলাইকে। রাজপথের প্রতিটি বক্তব্য তখন রক্তে আগুন জ্বালানো স্লোগান, আর প্রতিটি সুর যুদ্ধের অনুপ্রেরণা। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এই স্লোগানটা একবারে মগজে থেকে রক্তের শিরায় শিরায় মিশে গিয়েছিল। ৫ আগস্ট উত্তপ্ত পরিস্থিতি যখন আমি আহ্বানটা করেছি, এই আহ্বানটা আমার না, উপস্থিত ছাত্র জনতা যারা ছিল তাদের সবারই আহ্বানটা, এটা আমার মুখ দিয়ে আসছে। আমাদের পলিসি মেকিংয়ের চিন্তা, কারো স্লোগান বলা, আরেকজনের রেসপন্স করা, সবগুলোই সমানভাবে ফাংশন করছে। আরেকজন রেসপন্স করেছে বলে আপনি ভ্যালু পেয়েছেন। স্লোগানকে সঙ্গী করে কেউ হেঁটেছে উত্তরা থেকে, কেউ বা যাত্রাবাড়ি, মোহাম্মদপুর কিংবা রামপুরা। গলির মুখে রুটি পানি হাতে দাঁড়িয়েছিলেন মায়েরা, ঠিক যেভাবে বুলেটের সামনাসামনি দাঁড়িয়ে জীবনের শেষ ডাক দিয়েছিলেন মুগ্ধ। কবিতা, গান আর স্লোগান কোনটি শরীরে কাটা দেয়নি। একটা মারলে লাখো আসবো, এই একটি বাক্য শুনে কত তরুণ বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, সেই সংখ্যাও অজানা। রিকাউন্ডেন্সের শিক্ষার্থীরা তারা একটা কথা বলেছিল যে পাট চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। কথায় কথায় বাংলা ছাড়া বাংলা কি তোর বাপদাদার। অর্থাৎ
এই যে দেখবেন যেগুলো দ্বারা ট্যাগিং করা হতো জঙ্গি বলে, সেটাকে তারা ডিসম্যান্টেল করে দিয়েছে ভাষার মধ্যে দিয়ে। 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এগুলোকেও অন করছে, কারণ ওই যে বলছে যে লাখো শহীদের রক্তে কেনা এই দেশ, তাহলে এই দেশটা কারো বাপের না। রক্তে লেখা এই জুলাই গণঅভ্যুত্থান তৈরি করেছে মহাকাব্য, যে মহাকাব্য প্রজন্মকে মনে করিয়ে দেয় এ রাষ্ট্র জনগণের, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা কখনো স্তব্ধ করা যায় না। শাহাদাত অফ্র, এনটিভি নিউজ, ঢাকা। আশুগঞ্জে মেঘনা নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে দিন-রাত বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে 232 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, দুটি রেল সেতু, সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজে ধীরগতিতে এগিয়ে চলায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলন চলছে। সবকিছু হচ্ছে প্রশাসনের চোখের সামনে। বিশাল জনগোষ্ঠীর স্বার্থের কথা না ভেবে সংশ্লিষ্টদের ম্যানেজ করে অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে কৃষিজমি, হুমকির মুখে পড়েছে 332 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, দুটি রেল সেতু, সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রাতের আধারে, এমন রাত 3টা বাজে 4টা বাজে তারা মাটি কাটতে আসে এবং মাটি কেটে আবার যখন আমাদেরকে দেখে তারা একটু দূরে চলে যায়। মাটি কেটে আমাদের যশোরকে বিলীন করে দিতে নদীর সাথে। এখন আমরা বাঁচবো কিভাবে? আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের যত এমনিতেই বিলীন হয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে এনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আপনারা আমাকে একটু চিঠি দেন, মন্ত্রী বরাবর আমি এই চিঠি পৌঁছাবো এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি চাপ দেব। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনার কথা জানান জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে আমরা এটা মোবাইল কোর্ট করব শীঘ্রই। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ ধীরগতির কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষায় 2024 সালের এপ্রিল মাসে শুরু হয় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। প্রায় 3.22 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধের সংস্কার কাজ চলছে। 4 বছর মেয়াদী এই প্রকল্পের প্রায় 3 বছর পার হলেও কাজের অগ্রগতি মাত্র 50%। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একটু স্লো ভাবে কাজটা চলতেছে, আমরা চাই কাজটা দ্রুতভাবে এবং টেকসইভাবে যাতে কাজটা হয়। কাজের গুণগত মান ঠিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করা যাবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমরা ব্লক নির্মাণ করেছি এবং আমাদের বর্তমানে ব্লক নির্মাণ এবং ডাম্পিং দুটাই চলমান রয়েছে। তো আমরা আশা করতেছি আগামী বর্ষার পূর্বেই আমরা এই কাজটি সমাপ্ত করতে পারব। কালক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করার দাবি জেলাবাসীর। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 3টি প্রকল্পে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় শরীয়তপুরে 27 কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয় 2021 সালে, কিন্তু 6 বছরেও শেষ হয়নি কাজ। উল্টো যাত্রী ও চালকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে গোপালগঞ্জ পৌরসভার সড়কগুলো বাসিন্দাদের দুর্ভোগের কারণ। ক্ষোভ রয়েছে নিম্নমানের কাজ নিয়েও। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর শহর থেকে জাজিরা নাওডোবা যাতায়াত সুবিধার জন্য 2020 সালে 4 লেনের সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 1682 কোটি টাকা ব্যয়ে 3টি প্রকল্পে 27 কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও নির্মাণের কাজ শুরু হয় 2021 সালে, কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও সড়কটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। সড়ক চারিদিকে ভাঙা, একটু গেলে এরা গাড়ি টান দেওয়ার সময় মনে করেন ভাঙার দিকে পড়ে, তাই আমাদের বারবার ব্রেক করতে অনেক অসুবিধা। আর এরকম ভাবে জাকি খায় পিছনে যাত্রী বসতেই পারে না, গাড়ির পাত্তি ভাঙে, চাক্কা খায়, সব খায়, আমাকে জীবনও কষ্ট হয়ে যায়। একটা গাড়ি একটা বাস এলে আরেকটা গাড়ি পাস করতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। সাইডে কেদা গর্ত, রাস্তাটা ভাঙা পরে 8 বছর উপরে হইব। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 21 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় 6 কিলোমিটার সড়ক ও কাজিরহাট সেতুর কাজ এখনো শুরু করা যায়নি। কাজিরহাট সেতু ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে দীর্ঘদিন কাজ থেমেছিল। এক পাশের জমির দখল বুঝে পাওয়ার পরও নানান সমস্যার কারণে এই গত ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করতে পেরেছে। এখানে পাইলিং এর কাজ চলছে এখন।
এদিকে গোপালগঞ্জের পৌর শহরের প্রতিটি সড়কই খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলে ছোট বড় এসব গর্তে পানি জমে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। পৌর এলাকার এসব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণের কাজের মান নিয়েও এলাকাবাসীর ক্ষোভের শেষ নেই। প্রত্যেকটা রাস্তাই খারাপ, চলাচলের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় আর প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়। অনেক অসুবিধা হয় আসলে, যেহেতু ভাঙাচোরা আছে, আমাদের বাচ্চাদের নিতে অসুবিধা হয়, আনতে অনেক অসুবিধা হয়। পাঁচলের এই ব্রিজটা ভাঙার পর এখানে রোগী নিয়ে আসা যায় খুবই কষ্ট। অবশ্যই রাস্তার কাজ সঠিক মতন হয়নি, যদি সঠিক মতন হইতো তাহলে এই রাস্তা এই অল্প দিনের মধ্যে এরকম ভাঙাচোরা হতো না। জনদুর্ভোগের কথা স্বীকার করলেও নির্বাহী প্রকৌশলী জানান, বাজেট নেই তাই সংস্কার করা সম্ভব হচ্ছে না। আমরা এটা বিভিন্ন প্রজেক্ট আনার জন্য আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন প্রজেক্টে আমাদের স্কিম সাবমিট করা আছে, এগুলা আসলে কবে আসবে আমরা নিজেরাও নিশ্চিত নই। লাখ লাখ মানুষের চলাচলের সুবিধার জন্য সব প্রক্রিয়া শেষ করে এসব সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিশ্বকাপে শেষ হওয়ার 3 দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি 3 জন করে জায়গা পেয়েছেন স্পেন ও ফ্রান্সের। রানার্স আপ আর্জেন্টিনা থেকে আছেন 2 জন। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের 1 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন। ব্রাজিলের কেউ বা স্পেনের লামিনে ইয়ামাল এই একাদশে নেই। 4-3-3-6-কে সাজানো এই দলে গোলবারের নিচে আছেন কেপ ভার্দের ভোজেনিয়া। রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরিয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মাঝমাঠে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হল্যান্ড। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।